নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আইবিস কর্নার। আমি ঈশিতা। আজকে বায়ুমণ্ডলের পুরো চ্যাপ্টারে কোয়েশ্চেন আনসার নিয়ে আমি হাজির হয়েছি। কোয়েশ্চেন আনসার নিয়ে কিছু আলোচনা করব, আর যেটা থাকবে লং কোয়েশ্চেনের কিছু লিস্ট আমি দিয়ে দেবো। আমি মেনলি 2 নম্বর থেকে 3 নম্বরে কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, কারণ এই কোয়েশ্চেন আনসারের মধ্যে তোমরা শর্ট কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে। আর আমি 5 নম্বরের কোয়েশ্চেনের কিছু লিস্ট দিয়ে দেবো। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল সম্পর্কে আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের ভূপৃষ্ঠ মানে সমুদ্র লেভেল থেকে 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত একটি গ্যাসীয় আবরণ, যা মাধ্যাকর্ষণ শক্তির টানে চাদরের মতো পৃথিবীকে পুরো বেষ্টন করে আছে, বেষ্টন করে পৃথিবীর সাথে আবর্তন করছে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে বলেই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে। আমাদের সৌরজগতে আর কিন্তু কোনো গ্রহের বায়ুমণ্ডল লক্ষ্য করা যায়নি। এবার বায়ুমণ্ডল কটি স্তরে বিভক্ত? মেনলি রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়। ফার্স্ট এটা হোমোস্ফিয়ার আছে, যেটা ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তারপর এটা আছে হেটেরোস্ফিয়ার, এটি 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, মানে একদম লাস্ট পর্যন্ত হেটেরোস্ফিয়ার বিস্তৃত। এরও হেটেরোস্ফিয়ার কয়েকটি স্তরে ভাগ করা আছে, সেটা আমার ভিডিওতে আছে। থার্ড কোয়েশ্চেন হলো, বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির নাম লেখো। ফার্স্টে আছে নাইট্রোজেন, যেটি 78.08%, তারপরে অক্সিজেন 20.94%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, তারপরে কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন ইত্যাদি। ফোর্থ কোয়েশ্চেনটি হলো, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ারের শ্রেণীবিভাগ করো। ফার্স্টে আণবিক নাইট্রোজেন স্তর, তারপরে পারমাণবিক অক্সিজেন স্তর, তারপরে হাইড্রোজেন স্তর, নেক্সট হিলিয়াম স্তর। এই 4টি স্তরে বিভক্ত। ফিফথ কোয়েশ্চেনটি হলো, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? ট্রপোস্ফিয়ারে আমরা দেখেছি যত উচ্চতা বৃদ্ধি পাবে তত উষ্ণতা কমে যাবে। কত হারে কমছে সেটা? 1 কিলোমিটার বা 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পাচ্ছে। এটা শুধুমাত্র নিচের স্তরে হয়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে হয়। তারপরে নেক্সট কোয়েশ্চেনটি হলো, বায়ুমণ্ডলে অবস্থিত অতিমাত্রায় পরিবর্তনশীল উপাদানগুলির নাম লেখো। জলীয় বাষ্প, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। বায়ুমণ্ডলের কঠিন বস্তুকণার অজৈব উৎসগুলো কি কি? কঠিন বস্তুকণা যেটাকে অ্যারোসোল বলে, তার জৈব উৎস আছে, অজৈব উৎস আছে। অজৈব উৎসগুলো বায়ুতে ভাসমান ধূলিকণা, বালুকণা, কলকারখানার চিমনি, গাড়ি থেকে নিঃসৃত কণা, সমুদ্রের লবণকণা, আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের সময় নির্গত সূক্ষ্ম ছাই ইত্যাদি। এইগুলো বায়ুমণ্ডলের সাথে বা জলীয় বাষ্পের সাথে, জলীয় বাষ্পকে অবলম্বন করে এগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকে, যেটা বেশিরভাগই ট্রপোস্ফিয়ারই লক্ষ্য করা যায়। নেক্সট, অ্যারোসোল কি? বায়ুমণ্ডলে অবস্থিত কঠিন বস্তুকণাকে অ্যারোসোল বলে, যা নিম্ন স্তরে ধূলিকণার রূপে অবস্থান করে ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহের ফলে অনেক ক্ষেত্রে অ্যারোসোল বায়ুমণ্ডলের উপরের স্তর পর্যন্ত পৌঁছে থাকে। উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো। উষ্ণতা হ্রাস বৃদ্ধি অনুযায়ী বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিজোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। 10 নম্বর কোয়েশ্চেন হলো, বায়ুমণ্ডলের কঠিন বস্তুকণার জৈব উৎসগুলো কি কি? আগেরটায় অজৈব উৎস বলেছি। জৈব উৎসগুলো হচ্ছে ফুলের রেণু, উদ্ভিদের দেহ থেকে নির্গত জৈব কণা ইত্যাদি। এগুলো ফুলের রেণুকেও অনেক সময় দেখা যায় বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ভাসমান অবস্থায়, তাই এটাকে বলা হয় জৈব উৎস। বায়ুমণ্ডলের কঠিন বস্তুকণা জৈব উৎস। নেক্সট, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্বগুলি আলোচনা করো। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প প্রায় 146,000 কোটি টন। এটি বায়ুমণ্ডলের 10 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ 0.5% to 4% পর্যন্ত। ঋতুভেদে জলীয় বাষ্পের পরিমাণ কম বেশি হয়। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, কুয়াশা
ইত্যাদি আবহাওয়ার এই ফিনোমেনাগুলো ঘটায়, তুষার সৃষ্টি করে, জলীয় বাষ্প বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত জলীয় বাষ্পের অবস্থান লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে গ্যাস উপাদানের গুরুত্বগুলি লেখো। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং উদ্ভিদ ও প্রাণীর শ্বসন কার্যে অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। এটা হচ্ছে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গ্যাসীয় নাইট্রোজেন নয় কিন্তু রাসায়নিক উপাদান রূপে নাইট্রোজেনকে উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী গ্রহণ করতে পারে। আমরা জানি শিম্ব জাতীয় উদ্ভিদ নাইট্রোজেনকে তার মাটির মধ্যে গ্রহণ করে, এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট, অঙ্গার জ্বালাতে সাহায্য করে। অক্সিজেন বায়ুমণ্ডলের তাপ শোষণ করে কিন্তু পরিবহন করে না, তাই জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। জলীয় বাষ্প তাপ শোষণ করে এবং বিকিরণে বাধা দেয়। নেক্সট কোয়েশ্চেন, ট্রপোস্ফিয়ার কথাটির অর্থ কী? ট্রপোস মানে টার্বুলেন্স, যেটা আরেকটা অর্থ মিক্সিং, আর স্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? ধূলিকণা জলীয় বাষ্পের অভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ু পাতলা, স্বচ্ছ, শুষ্ক ও শীতল হয়, তাই আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। জলীয় বাষ্পের অভাবে আবহাওয়ার গোলযোগ দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলে। শান্তমণ্ডল হওয়ার জন্য এই স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে। নেক্সট হলো, আয়নোস্ফিয়ারে অরোরা অস্ট্রালিস ও অরোরা বোরিয়ালিস দেখা যায় কেন? আয়নোস্ফিয়ারের দ্বারাই কিন্তু এটা সৃষ্টি হয়, সেটা কেন? আয়নোস্ফিয়ারে যে বালুকণা পরমাণুতে পরিণত হয় এবং শক্তিশালী ইলেকট্রন প্রোটনের সংস্পর্শে এক ধরনের আলোকরশ্মি বেরিয়ে আসে, যেটি মেরু অঞ্চলে অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরিয়ালিস নামে পরিচিত, বা কুমেরু প্রভা ও সুমেরু প্রভা। কোন যন্ত্রের সাহায্যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়? সেটাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট হলো, ওজোন হোল কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন ইউনিট, যেটাকে ডিইউ বলা হয়। এর কম হলে অতিবেগুনি রশ্মি প্রবেশ ঘটে, একেই বলা হয় ওজোন হোল বা ওজোন গহ্বর। ওজোন স্তর ধ্বংসের পিছনে কোন কোন গ্যাসের ভূমিকা উল্লেখযোগ্য? ফার্স্ট হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে সিএফসি বলা হয়, হ্যালেন গ্যাস, মিথাইল ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার যৌগ। কোয়েশ্চেন এলে এই গ্যাসগুলোর নাম উল্লেখ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হলো, ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে? সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা 600 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে আগত 200 কোটি ভাগের 1 ভাগ অংশ শর্ট ওয়েভ আকারে পৃথিবী পৃষ্ঠে পতিত হয়। প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে আসে, একেই বলা সূর্যরশ্মির তাপীয় ফল। নেক্সট, অ্যালবেডো কাকে বলে? সূর্য থেকে আগত মোট শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই শক্তিকে যদি 100% ধরা হয়, তার 35% পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়। এই শক্তিকেই বলা হয় অ্যালবেডো। নেক্সট কোয়েশ্চেন হলো, উচ্চস্থান শীতল হয় কেন? আমরা তখনই দেখলাম যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায়, সেটা কেন হয়? 1 নম্বর, অধিক উচ্চতায় পরিবহন, পরিচালন, বিকিরণ, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে 3টে পদ্ধতি, এই সম্পর্কে ব্যাখ্যা আমি করেছি আগে। প্রভৃতি বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি প্রভাবটা আস্তে আস্তে কমে যায়। বায়ুমণ্ডলের উপরিস্তরে কঠিন কণা কম থাকায় তাপ ও সংরক্ষণ কম হয়, তাই উচ্চস্থান শীতল হয়। ঊর্ধ্বস্তরে বায়ু স্বচ্ছ হওয়ায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। ভূপৃষ্ঠে উষ্ণ বায়ু উপরে উঠে চাপ কমে যাওয়ায় বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে তাপ বিকিরণ করে শীতল হয়। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। নেক্সট হলো, তাপ বিষুবরেখা কী? কোনো নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতাকে মানচিত্র বসিয়ে যোগ করলে যে রেখাটা দেখতে পাওয়া যায় তাকে তাপ বিষুবরেখা বলে। সাধারণত নিরক্ষরেখা বরাবর উচ্চতা সবচেয়ে বেশি থাকে বলে তাপ বিষুবরেখা নিরক্ষরেখা বরাবর প্রায় সমান্তরালে অবস্থান করে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নে এটি কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে অবস্থান করে। এটা সম্পর্কে একটু ভালো করে বুঝতে হবে। লা নিনা কাকে বলে? যে বছরে নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ এবং পশ্চিমে নিম্নচাপ থাকায় পেরু, ইকুয়েডর প্রভৃতি অঞ্চলে
খরা কিন্তু অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় বন্যা সৃষ্টি হয় তাকেই লানিনা বলে। এল নিনো ঠিক বিপরীত যে স্বাভাবিক অবস্থা, তার যখন তীব্রতাটা একটু বেশি হয়, মানে উচ্চচাপের জায়গায় প্রচণ্ডভাবে উচ্চচাপ আর নিম্নচাপের জায়গায় প্রচণ্ডভাবে নিম্নচাপ হয়, সেই পরিস্থিতিকে বলা হয় লানিনা। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে এক একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বিস্তৃত বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ চাপ বা বল প্রয়োগ করে তাকে সেই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ বলে। এবারে নেক্সট কোয়েশ্চেন, প্রমাণ চাপ কাকে বলে? মধ্য অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় সমুদ্রের তলে বায়ু যে চাপ দেয় তাকেই বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখানে বায়ুর চাপ হয় 1013.25 মিলিবার। ফোর্টিন্স ব্যারোমিটার কাকে বলে? 1800 সালে ফরাসি যন্ত্রবিদ নিকোলাস ফোর্টিন্স এই যন্ত্রটি উদ্ভাবন করেন। এই সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, একে ফোর্টিন্স ব্যারোমিটার বলে। বায়ুমণ্ডলে চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। একটা আছে টরিসেলীয় ব্যারোমিটার, আর একটা ফোর্টিন্স ব্যারোমিটার, আর আরেকটা আছে অ্যানিড্রয়েড ব্যারোমিটার। অ্যানিড্রয়েড ব্যারোমিটার কাকে বলে? এটি বায়ুর চাপ মাপার একটি যন্ত্র যাতে পারদ ব্যবহার করা হয় না। আমরা জানি টরিসেলি ব্যারোমিটারে পারদ ইউজ করা হয়। বায়ুর চাপ মাপার আরও অন্য কয়েকটি যন্ত্রের নাম বলো। হিপসোমিটার, পিজোরেসিস্ট্যান্স ব্যারোমিটার, ব্যারোগ্রাফ। সমচাপ রেখা কাকে বলে? কোনো নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠে সমান চাপযুক্ত স্থানগুলো একটু কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে সমচাপ বা সমপৃষ্ঠ রেখা বলে। নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে ঊর্ধ্বগামী হয়ে বায়ু নিচের দিকে নেমে আসে কেন? নিরক্ষীয় প্রদেশে বায়ু ঊর্ধ্বগামী ক্রান্তীয় প্রদেশে নেমে আসে। নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল শূন্য হওয়ায় বায়ু ছিটকে যায় না। মূলত ঊর্ধ্বাকাশে বায়ু যে লিনতাপ ত্যাগ করে তার ফলেই বায়ু তাপ রিলিজ করার পর বায়ু ভারী হয়ে যায়, ঠান্ডা হয়, ভারী হয়ে যায়, তাই সেই বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে নিম্নগামী হয়ে যায়। ডোলড্রামস কাকে বলে? অত্যাধিক উষ্ণতার কারণে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়। এই অঞ্চলে বায়ুর আনুভূমিক প্রবাহ দেখা যায় না, তাই কারণে আনুভূমিক প্রবাহ না থাকার জন্য ওই অঞ্চলে একটি শান্তভাব বিরাজ করে, তাই নিরক্ষীয় অঞ্চলকে ডোলড্রামস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অশ্ব অক্ষাংশ কাকে বলে? প্রাচীনকালে অশ্ব বোঝাই পালতোলা জাহাজ ইউরোপ থেকে আমেরিকায় যেত। সেই সময় জাহাজগুলি কর্কটীয় শান্ত বলে প্রবেশ করে গতিহীন হয়ে পড়তো। আনুভূমিক প্রবাহ থাকে না বায়ুর, এই কারণে গতিহীন হয়ে পড়তো জাহাজগুলো। এই সময় জাহাজের নাবিকরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হওয়ার জন্য জাহাজে অবস্থিত ঘোড়াকে পানীয় জল আর খাবার না থাকার জন্য ওই আটলান্টিক মহাসমুদ্রে ফেলে দিত, তাই ওই জায়গাটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। নেক্সট, বায়ুচাপ কক্ষ কাকে বলে? উত্তর গোলার্ধে জলভাগ অপেক্ষা স্থলভাগের বিস্তার বেশি থাকায় জলভাগ স্থলভাগের বিভিন্ন অংশে তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা ভিন্ন ভিন্ন, তাই উত্তর গোলার্ধে বায়ুচাপ বলয়গুলি ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুচাপ কোষে অবস্থান করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুচাপ কোষগুলিকে বায়ুচাপ কক্ষ নামে পরিচিত। বায়ুর গতিবেগ মাপার এককের নাম হচ্ছে নট। 1 knot equal to 1.877 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোরিওলিস শক্তি কি? পৃথিবীর আবর্তনের ফলে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে একে কোরিওলিস শক্তি বলা হয়। 1835 সালে ফরাসি বিজ্ঞানী জিডি কোরিওলিস এই শক্তির কথা প্রথম উল্লেখ করেন বলেই ওনার নাম অনুসারে এই শক্তিকে বলা হয় কোরিওলিস শক্তি। এবারে বাইস ব্যালের সূত্র কি? উত্তর গোলার্ধে বায়ু যে দিক দিয়ে প্রবাহিত হয় সেই দিকে পিছন করে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহবিদ বাইস ব্যালেট বায়ুচাপের তারতম্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে এটি আবিষ্কার করেন, তাই ওনার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় বাইস ব্যালেটের সূত্র। যে কোনো একটি মনে রাখলেই হবে যে উত্তর গোলার্ধে ডান দিকে উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ, তাহলে দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থাটা মনে রয়ে যাবে। নেক্সট হচ্ছে বিউফোর্ড স্কেল কাকে বলা হয়? বায়ু শক্তির মাত্রা নির্ণয়কারী স্কেল হলো বিউফোর্ড স্কেল। বায়ুর গতিবেগ মাপা যন্ত্রের নাম অ্যানিমোমিটার। বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকার দ্বারা। নেক্সট হচ্ছে আয়ন বায়ু
কে বাণিজ্য বায়ু বলা হয় কেন? প্রাচীনকালে পালতোলা জাহাজের যুগে আয়ন বায়ুর পথ ধরেই জাহাজ চলাচল করে বাণিজ্যিক আদান প্রদান করতে বলে এই বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে অতি বিধ্বংসী ঝড়ের কেন্দ্রে উষ্ণতা বৃদ্ধি হয়, নিম্নচাপ থাকে, মেঘ প্রায় থাকে না বললেই চলে, বায়ুর গতিবেগ কম থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এর পরিধি হয় 80 কিলোমিটার। নেক্সট, জলচক্র কাকে বলে? বায়ুমণ্ডল, শিলামণ্ডলের কঠিন তরল গ্যাসীয় অবস্থার মধ্যে দিয়ে জলের যে নিরবিচ্ছিন্ন আবর্তন তাকে জলচক্র বলে। এরপর আছে বাষ্পীভবন কাকে বলে? আমরা যদি বরফকে গরমে দিই তাহলে কি বরফটা প্রথমে জল হবে, অর্থাৎ তরল হবে। বরফটা কঠিন ছিল, তরল হবে। সেই আগুনে দিলে মানে কোনো পাত্রে যদি আমি বরফটাকে রাখি তাহলে জল হয়ে সেটা আস্তে আস্তে ফুটে বাষ্পীভবন হবে। এই প্রক্রিয়াটাকেই বাষ্পীভবন বলে। কঠিন অবস্থা থেকে তাপের মাধ্যমে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে সংযুক্ত হয়। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলে। বিশেষ আর্দ্রতা কাকে? নির্দিষ্ট ওজনের বায়ুতে যত ওজনের জলীয় বাষ্প আছে তাকে বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা বলা হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট উষ্ণতা বা চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, এই অনুপাতটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। এটা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বাই উষ্ণতায় ওই একই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প ইন্টু 100 মানে তাই জন্য 100 হয় বলে একে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। শিশির কাকে বলে? ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো শীতল বস্তু যেমন ঘাস, গাছের পাতা প্রভৃতিকে আশ্রয় করে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দুর আকারে সঞ্চিত হওয়াকে শিশির বলা হয়। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে পরিবেশের মধ্যে শিশির কখন লক্ষ্য করা যায়? এটা সবসময় বলতে হবে যে ভূপৃষ্ঠ সবসময় শীতল হলেই শিশির লক্ষ্য করা যায়, অর্থাৎ শীতকালে বেশিরভাগ শিশির লক্ষ্য করা যায়। নেক্সট হলো কুয়াশা কাকে বলা হয়? শীতকালে দীর্ঘ রাত্রে নিম্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ানো ঘনীভূত ক্ষুদ্রাকৃতি জলকণাকে কুয়াশা বলা হয়। অনেক সময় শীতল বায়ু উষ্ণ বায়ুর সঙ্গে মিলিত হলে ওই মিলিত স্থানে কুয়াশা সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন, ধোঁয়াশা কাকে বলে? শহর ও শিল্পাঞ্চলের ওপর ধোঁয়াপূর্ণ কুয়াশাকে ধোঁয়াশা বলে। মানে জলীয় বাষ্প যখন ধোঁয়াকে আশ্রয় করে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় তখন কুয়াশা আর ধোঁয়া এই দুটোর মিক্সড কম্বিনেশনকে বলবে ধোঁয়াশা, যেটা বেশিরভাগ শিল্পাঞ্চল শহরাঞ্চলে লক্ষ্য করা যায়, গ্রামাঞ্চলে লক্ষ্য করা যায় না অতটা। নেক্সট কোয়েশ্চেন হলো মেঘ কাকে বলে? ভিন্ন উচ্চতায় ভিন্ন আকৃতিতে পুঞ্জীভূত হয়ে ভেসে বেড়ানো জলকণা ও তুষারকণার সমষ্টিকে মেঘ বলে, যেটা অধিক উচ্চতাতেও দেখা যায়, মাঝারি উচ্চতাতেও দেখা যায়, নিম্ন উচ্চতাতেও দেখা যায়। অধঃক্ষেপণ কাকে বলে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে জলীয় বাষ্পের বিভিন্ন অবস্থায় নেমে আসাকে বলা হয় অধঃক্ষেপণ। সেটা তরল রূপেও নেমে আসতে পারে, কঠিন রূপেও নেমে আসতে পারে। বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি এগুলো সবকেই বলা হয় অধঃক্ষেপণ। নেক্সট কোয়েশ্চেন হলো সমতাপ অঞ্চল কাকে বলে? থার্মোস্ফিয়ারের উপরের অংশ 500 থেকে 600 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা স্থির হয়ে যায়। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ওই অংশ উষ্ণতা বাড়েও না কমেও না, তাই এই অঞ্চলটাকে সমতাপ অঞ্চল বলে। নেক্সট, ভ্যান অ্যালয় বিকিরণ কাকে বলে? এটা ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, যেখানে ইলেকট্রন ও প্রোটনের একটা বলয় অবস্থান করে, সেই স্থানকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। নেক্সট, ওজোন স্তরে অস্তিত্বের কথা প্রথম কে প্রমাণ করে? 1840-তে বিজ্ঞানী স্কোনবি এছাড়াও ওনার কয়েকজন সহকর্মী ছিল যারা একসাথে ওজোনের অস্তিত্বের কথা প্রমাণ করেন। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনোস্ফিয়ারেরও অবস্থান লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? সাধারণ থার্মোমিটার, 6-এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার। সাধারণ থার্মোমিটার তাপমান যন্ত্রে ফারেনহাইট ও সেলসিয়াস দুভাবে উষ্ণতা পরিমাপ করা হয়। আর এই দুটোর সম্পর্ক সমীকরণ হলো C/100 = F-32/180। 6-এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার এই যন্ত্রে
গরিষ্ঠ ও লঘিষ্ঠ দুই রকমের থার্মোমিটার একসাথে থাকে, যার দ্বারা দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা জানা যায়। সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার দ্বারা দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা জানা যাবে। এর থেকে উষ্ণতার প্রসরটাও জানা যায়। এই যে সেন্টিগ্রেডের ফারেনহাইট স্কেলের যে সমীকরণটা, এখান থেকে সেন্টিগ্রেড স্কেলের মান দিলে ফারেনহাইট স্কেলের মান বের করতে পারবে, আর ফারেনহাইট স্কেলের মান দিলে সেন্টিগ্রেড স্কেলে সেই মানটা কত হবে সেটাও নির্ণয় করতে পারবে এই সমীকরণটা ইউজ করে। নেক্সট কোয়েশ্চেন হলো গড় উষ্ণতা কাকে বলে? দিনের সর্বোচ্চ উষ্ণতার সাথে দিনের সর্বনিম্ন উষ্ণতাকে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে উষ্ণতা বেরাবে সেটাকেই বলা হয় অ্যাভারেজ টেম্পারেচার অফ ওয়ান ডে। উষ্ণতার প্রসর কাকে বলে? কোনো স্থানে দিনের, মাসের, বছরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফলকে উষ্ণতার প্রসর বলে। যে মাইনাসের যে ফলটা বেরোয় সেটাকেই বলা হয় উষ্ণতার প্রসর। তাপ বিষুবরেখা কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যুক্ত করে পৃথিবী বেষ্টন করে যে কাল্পনিক রেখা পাওয়া যায় সেটাকেই বলা হয় তাপ বিষুবরেখা। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর দ্রাঘিমা রেখা এইভাবে অবস্থিত, সেটার ওপরে একটা সেম টেম্পারেচারযুক্ত স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে তাপ বিষুবরেখা বলে। নেক্সট কোয়েশ্চেন হলো, আচ্ছা এই যে এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি, এইখানে দেখো 1 2 3 4 করে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 1 to 30 পর্যন্ত কিছু টেম্পারেচারের হিসেব দেওয়া আছে। 30 মাস মানে এক মাসের 30 দিন 1 মাসের হিসাব দেওয়া আছে। এখান থেকেই টেম্পারেচার দেওয়া আছে, এখান থেকেই বিভিন্ন নানান ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে এখানে গড় টেম্পারেচার কত। তখন দিনে যে কোনো একদিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতা এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ করলে যে টেম্পারেচারটা পাওয়া যায় সেটাকেই বলা হয় অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য মান্থ। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিয়োটো চুক্তি কী? গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমনের প্রতিরোধের জন্য এবং টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য 1997 ডিসেম্বর মান্থে জাপানে কিয়োটো শহরে একটি আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয় যা কিয়োটো চুক্তি নামে পরিচিত। 156টি দেশ স্বাক্ষর করেন এবং 2005 সালে এই চুক্তিটি কার্যকর হয়। নেক্সট, সাহসী পশ্চিমা বায়ু কাকে বলে? এই কোশ্চেনটার ব্যাখ্যা আমি আমার ভিডিওতে করেছি পশ্চিমা বায়ু পড়ানোর সময়, যেটা 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থে পশ্চিমা বায়ু যখন দ্রুতগতিতে জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, কোনো বাধা অতিক্রম না করে স্মুথলি যখন প্রবাহিত হয়, তখনই বিভিন্ন ধরনের নামকরণ আছে বিভিন্ন অক্ষাংশে। 40 ডিগ্রি থেকে বলা হয় গর্জনশীল 40, 50 ডিগ্রিতে বলা হয় ভয়ঙ্কর 85, আর 60 ডিগ্রিতে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। সবই সাউদার্ন হেমিস্ফিয়ারই হয়। নেক্সট কোয়েশ্চেন, বায়ু স্রোত কাকে বলে? ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু যখন ছুটে যায় তখনই তাকে বায়ু প্রবাহ বলে, কিন্তু ভূপৃষ্ঠের উপর উল্লম্বভাবে অর্থাৎ ওপর নিচে যখন বায়ু প্রবাহিত হয় তখন সেই ব্যাপারটাকে বলা হয় বায়ু স্রোত। সমান্তরালে যখন বায়ু প্রবাহিত হয় তখন তাকে বায়ু প্রবাহ বলা হয়, আর উল্লম্বভাবে যখন বায়ু প্রবাহিত হয় তখন তাকে বায়ু স্রোত বলা হয়। সাময়িক বায়ু কাকে বলে? যেসব বায়ু প্রবাহ নিয়মিতভাবে প্রবাহিত না হয়, দিনের বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে উষ্ণতা ও বায়ুচাপের তারতম্যের ওপর ডিপেন্ড করে সাময়িকভাবে মানে কিছু সময়ের জন্য প্রবাহিত হয়, তখন তাকে সাময়িক বায়ু বলা হয়। এটা একটা বেস্ট এক্সাম্পল হলো মৌসুমি বায়ু। আমরা জানি মৌসুমি বায়ু কি সবসময় প্রবাহিত হয় আমাদের ভারতে? না, মৌসুমি বায়ু অনলি বর্ষাকালেই প্রবাহিত হয়। পরবর্তী কয়েকটা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখিনি, বায়ু চাপমাপক যন্ত্রের নাম কি? আনসারটা ব্যারোমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। প্রমাণ সমুদ্রপৃষ্ঠ চাপ কাকে বলে? সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাপ্ত 1013.25 মিলিবার চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ু চাপ মাপক যন্ত্রের নাম কি? বায়ু চাপ মাপক যন্ত্রের নাম 4 নম্বরের প্রশ্নটা হয়ে গেছে। বায়ুর দিক নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে বাত পতাকা। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ মাপক এককের নাম কি? নট, KNOT নট। বর্ষাকালে বায়ুর কোন চাপ দেখা যায়? নিম্নচাপ দেখা যায়। শীতকালে বায়ুর উচ্চচাপ দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ নিম্নচাপ হয়। অক্ষাংশের সাথে বায়ুচাপের কি সম্পর্ক? অক্ষাংশের সাথে বায়ুচাপের সমানুপাতিক সম্পর্ক। অক্ষাংশ যত বৃদ্ধি পাবে বায়ুচাপ তত বৃদ্ধি পায়, মানে উচ্চচাপ সৃষ্টি হয়।
উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? উষ্ণতার সাথে বায়ুচাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কমে, উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ বাড়ে। রিজ কাকে? দীর্ঘাকার উচ্চচাপ অঞ্চলকে রিজ বলে। টাফ কাকে বলে? দীর্ঘাকার নিম্নচাপ অঞ্চলকে টাফ বলে। পৃথিবীতে স্থায়ী কটি চাপ বলয় দেখা যায়? পৃথিবীতে স্থায়ী 7টি চাপ বলয় দেখা যায়। কোন অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়? কর্কটি উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। বায়ু প্রবাহের মূল 3টি কারণ কি কি? 1 নম্বর হচ্ছে বায়ুর চাপ ঢাল শক্তি, 2 নম্বর হচ্ছে করিওলিস বল, 3 নম্বর ঘর্ষণজনিত প্রভাব। পৃথিবীতে কটি নিয়ত বায়ু আছে ও কি কি? 3টি নিয়ত বায়ু আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন শব্দের অর্থ কি? আয়ন শব্দের অর্থ পথ। গর্জনশীল 40 কাকে বলে? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল 40। তারপরে ভয়ঙ্কর 50 কাকে বলে? 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমা বায়ুকে ভয়ঙ্কর 50 বলে। তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলা হয়? 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে শক্তিশালী পশ্চিমা বায়ুকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। গ্রীষ্মের সময়ে কী ধরনের মৌসুমি বায়ু দেখা যায়? গ্রীষ্মের সময় দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু দেখা যায়। পাহাড়ের ঢালে রাত্রেবেলা কোন বায়ু দেখা যায়? পাহাড়ের ঢালে রাত্রেবেলা ক্যাটাবেটিক বায়ু দেখা যায়। শীতকালে কোন ধরনের মৌসুমি বায়ু দেখা যায়? উত্তর পশ্চিম মৌসুমি বায়ু দেখা যায়। পার্বত্য বায়ুর আরেক নাম কি? পার্বত্য বায়ুর আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। উপত্যকা বায়ুর আরেক নাম কি? অ্যানাবেটিক বায়ু। মৌসুমি শব্দের অর্থ কি? মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু, যেটা আরবি শব্দ মৌসুম থেকে এসছে। ঘূর্ণপাতের কেন্দ্রে কী চাপ সৃষ্টি হয়? ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি। ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? ঘূর্ণপাতের মাঝখানে একটি গোলাকার কেন্দ্র থাকে যেখানে প্রবল বেগে বায়ু ওই মধ্যবর্তী অঞ্চলের দিকে ছুটে আসে। একে ঘূর্ণপাতের চক্ষু বলে। ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ কত? 100 কিলোমিটার/আওয়ার। ঘূর্ণপাতের ব্যাস কত? ঘূর্ণপাতের ব্যাস 300 কিলোমিটার। ক্রান্তীয় ঘূর্ণপাতের অক্ষাংশ কত? ক্রান্তীয় ঘূর্ণপাতের অক্ষাংশ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত কী নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। চীন সাগরে ঘূর্ণপাত কী নামে পরিচিত? চীন সাগরে ঘূর্ণপাত টাইফুন নামে পরিচিত। উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণপাত কী নামে পরিচিত? বাগুই নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঘূর্ণপাত কী নামে পরিচিত? উইলি উইলি নামে পরিচিত। আমেরিকার ঘূর্ণপাত টর্নেডো নামে পরিচিত। কোন ঘূর্ণপাতের সীমান্ত সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সীমান্ত সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণ অক্ষাংশ কত? 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টু 65 ডিগ্রি নর্থ সাউথ। উত্তর গোলার্ধে ঘূর্ণপাতের দিক কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জেট বায়ুর গতিবেগ কত? ঘন্টায় 350 টু 500 কিলোমিটার/আওয়ার। সম্পৃক্ত বায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে সম্পৃক্ত বায়ু বলা হয়। নেক্সট, শিশিরাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় সম্পৃক্ত বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প শিশিরে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলে। কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়। ধোঁয়া ও কুয়াশার মিলিত মিশ্রণকে কি বলা হয়? ধোঁয়াশা বলা হয়। এটি কোথায় দেখা যায়? এটি বেশিরভাগ শিল্পাঞ্চলেই দেখা যায়। মেঘের মধ্যে অবস্থিত জলকণার ব্যাস কত? মেঘের মধ্যে অবস্থিত জলকণার ব্যাস 0.02 মিলিমিটার। বৃষ্টিপাতের মধ্যে জলবিন্দুর ব্যাস কত? 0.5 মিলিমিটার। ঝিরিঝিরি বৃষ্টির জলবিন্দুর ব্যাস কত? লেস দ্যান 0.5 মিলিমিটার। 4 o'clock রেইন কাকে বলা হয়? দ্বীপীয় অঞ্চলে যে পরিচালনভাবে বৃষ্টিপাত সম্পন্ন হয় সেটি বেশিরভাগ দেখা যায় বিকেল 4টের থেকে বৃষ্টিপাত সম্পন্ন হয়, তাই একে 4 o'clock রেইন বলা হয়। দুটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও। শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। সেকেন্ড হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। একই স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও চেরাপুঞ্জি ও শিলং শহরে বৃষ্টিপাতের এত পরিমাণের মধ্যে এত পার্থক্য হয় কেন? চেরাপুঞ্জি প্রতিপাত ঢালে অবস্থিত আর শিলং অনুপাতে ঢালে অবস্থিত, তাই এই দুই অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের পার্থক্য হয়। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেন গজ। সমবর্ষণ রেখা কাকে বলে? সমান বৃষ্টিপাতযুক্ত
অঞ্চলগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাকেই বলা হয় সমবর্ষণ রেখা। এরপরে থাকছে কিছু লং কোয়েশ্চেন।